আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের সামরিক বাহিনীর সদস্যগণ বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যগণ যখন কোথাও বাংলাদেশের শত্রু, মানবতার শত্রু, দেশের শান্তি শৃঙ্খলার শত্রু কোনো জালিমের দ্বারা আমাদের একজন সৈনিক যখন মারা যায়, আমাদের খুব কষ্ট লাগে। এটা আমাদের দেশের জন্য কষ্টদায়ক, আমাদের এই দেশে বসবাসকারী আমাদের সকলের জন্য কষ্টদায়ক। দুর্ভাগ্যজনকভাবে আমরা আজকে সকালে একটা নিউজ দেখলাম আমরা যে বাংলাদেশের একজন লেফটেন্যান্ট তানজিম সারওয়ার, উনি কক্সবাজারে একটা একটা অস্ত্র উদ্ধার অভিযান অথবা কোনো অ্যান্টি ক্রিমিনাল অপারেশনে উনি সেখানে নিহত হন। সেখানে উনি প্রথমে আহত হন, পরে হাসপাতালে নেওয়ার পর ডক্টর ওনাকে নিহত ঘোষণা করেন, ওনাকে মৃত ঘোষণা করেন। তো দুঃখজনক বিষয় হলো, উনি যেহেতু একজন লেফটেন্যান্ট, ওনার স্কাফল, ওনার ডগ ফাইট করার ট্রেনিং ওনার অবশ্যই আছে। যুদ্ধক্ষেত্রে যখন কোনো সৈনিকের ওনার হাতের রাইফেলের গুলি যখন শেষ হয়ে যায়, অ্যামুনিশন অথবা কোনো প্রকার এক্সপ্লোসিভ আর থাকে না, অথবা ধরেন গ্রেনেডও নেই, কোনো কিছু নেই একজন সৈনিকের কাছে, একজন সৈনিক তখন তার হাতে থাকা ছুরি অথবা তার রাইফেলের মাথায় বেয়োনেট লাগিয়ে সে ডগ ফাইট করে। তো এই ট্রেনিং ওনাদের থাকে। কিন্তু আমার কথা হলো, আমাদের সৈনিকদেরকে কি ট্রেনিং দেওয়া হচ্ছে রুলস অফ এঙ্গেজমেন্টের ব্যাপারে, এবং একটা অপারেশন পরিচালনায় কোড অফ কন্ডাক্ট কী হবে, এই ব্যাপারগুলো ওনাদের কাছে স্পষ্ট নয় কেন, ওনারা সিরিয়াস নয় কেন? আপনি ইসরায়েলের আর্মির কোন জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয়? ইসরায়েলের আর্মি কিন্তু ছোট, কিন্তু ওরা সবসময় একটা প্রিএমটিভ মুডে থাকে। আপনি দেখবেন ওদের যারা আর্মি অফিসার, তারা সবসময় তাদের ট্রিগারে আঙুল এবং ওনারা ক্রস হেয়ারে, একটা রাইফেলের ক্রস হেয়ারে সবসময় চোখ রাখা, মানে সবসময় তারা একটা মার্কসম্যানশিপে থাকে, সবসময় তারা প্রিপেয়ার্ড থাকে যে কোনো জায়গা থেকে আমার শত্রু আমাকে আঘাত করতে পারে, আমি আমার শত্রুকে প্রত্যাঘাত করতে হবে। প্রকান্তরে আমাদের সেনাবাহিনীকে আমরা দেখছি যে ওনাদের রুলস অফ এঙ্গেজমেন্টের ব্যাপারে ওনাদের সিরিয়াসনেস খুবই কম। ট্রেনিং ওনারা অবশ্যই পেয়েছেন, কিন্তু ওনারা সিরিয়াসনেসটা খুবই কম। এর আগে আপনি একজন লোককে নিউট্রিলাইজ করতে যাচ্ছেন, একটা অস্ত্র অভিযানে যাচ্ছেন, অস্ত্র অভিযানে যাওয়ার পর সেখানে যে লোকগুলো আপনার যারা দাগি আসামি, যারা ক্রিমিনাল, ওই সকল লোকগুলো তো সশস্ত্র হতেই পারে, তার কাছে ছুরি থাকতেই পারে। আজকে যিনি মারা গেলেন লেফটেন্যান্ট তানজিম সারওয়ার, ওনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে 2-3 বার, ওনার মুখে এবং বডিতে 2-3 জায়গায় আঘাত হয়েছে, ওনার চোখে আঘাত হয়েছে, এখানে আঘাত হয়েছে, এখানে আঘাত হয়েছে। এখন ওনার তো ডগ ফাইটের ট্রেনিং আছে, কিন্তু উনি অপ্রস্তুত হলেন কেন? অপ্রস্তুত অবস্থায় একটা অপরাধী ওনাকে আঘাত করতে পারলেন কেন? এর পিছনে কারণ হলো, একজন লোককে নিউট্রালাইজ করতে হলে, একটা অপরাধীকে নিউট্রালাইজ করতে হলে অন্য দুজন পাশ থেকে অন্য দুটা লোক গান পয়েন্ট করে রাখতে হয়। যে লোকটাকে নিউট্রালাইজ করবে তার উপর গান পয়েন্ট করে রাখতে হয়। এরপর তাকে অন্যদিকে ফিরিয়ে তাকে শুতে বলা হয়, তার উপর বসে তার হাতগুলো বাঁধা হয় অথবা শ্যাকল করা হয়। তাহলে এই বিষয়গুলো তো আমাদের সৈনিকদের জানার কথা। বুঝলাম আমি রাতের বেলা
হয়তোবা অন্ধকার ছিল, তারা আঘাত করার সুযোগ পেয়েছে, কিন্তু একজন সৈনিক তার হাতে যে রাইফেলটা থাকে সে সর্বাবস্থায় সেটা ট্রিগারে হাত থাকতে হবে। কেউ তার প্রতি আঘাত করার আগেই যেন সে গুলি ছুটতে পারে। আমরা মেজর সিনহার ক্ষেত্রে আমরা কি দেখেছি, উনি একজন মেজর, সামরিক বাহিনীর একজন মেজর। উনি সেখানে নাটক করছিলেন, একটা ইয়াং মেয়ে ছিল সেখানে ইনফরমেশনটা ওখান থেকে আউট হয়েছে আমি মনে করি, উনি কোথায় কি করছেন। কারণ সেখানে কক্সবাজারকে ঘিরে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা বড় নেটওয়ার্ক আছে, তাদের অনেক কিছু মাথায় মধ্যে আছে। মেজর সিনহা সাহেব, ওনার তো বোঝার কথা ছিল যে আমি মাদকদ্রব্যের বিরুদ্ধে একটা ডকুমেন্টারি করতে যাচ্ছি, এখানে যারা অপরাধী তারা আমাকে অ্যাম্বুশ করতেই পারে। ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, অটোমেটিক পিস্তল ছিল। উনি ওনার অটোমেটিক পিস্তল এবং বুলেট গাড়িতে রেখে সামনে এসে হাত তুলে ওসি প্রদীপের সামনে ওনার পরিচয় দিচ্ছিলেন। আপনি কিভাবে চিন্তা করলেন যে একটা লোক, আপনি একজন মেজর, আপনি কিভাবে চিন্তা করলেন আপনি আপনার পরিচয় দিতে হলে আপনি আপনার গানটা নিয়ে বেরোয় আসবেন, গানটা হাতে রেখেই আপনি পরিচয় দিবেন আমি অমুক। যদি তুমি নিউট্রালাইজ না হও, যদি তুমি তোমার অস্ত্র না নামাও, আমারটাও আমি নামাবো না। এখন একজন মেজর, আপনি সামরিক বাহিনীর একজন প্রাক্তন অথবা আপনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানার পরে সেই লোক যদি অস্ত্র না নামায়, আপনাকে বুঝতে হবে এখানে কোনো ঝামেলা আছে, এখানে কোনো প্ল্যান আছে, কোনো পরিকল্পনা আছে। মেজর সিনহা তো সেটা করলেন না। এর কারণ কি? পিলখানাতে এত বড় একটা অনুষ্ঠান হবে, সেখানে ছোটোখাটো বিদ্রোহ ভিতরে কিছু লোকের কথা কানাঘুষা চলছিল, এইটা জানার পরও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ ওনাদের সাথে অস্ত্র রাখেননি কেন? কি ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের সেনাবাহিনীকে? তাহলে কারা দিচ্ছে এই ট্রেনিং? যারা এই ট্রেনিংগুলো দিচ্ছে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে একটা অকেজো বাহিনীতে পরিণত করার পরিকল্পনায় আছে। এই বাহিনী শুধু দেশের সাথে আভ্যন্তরীণ সংঘাতে লিপ্ত হতে পারবে, কিন্তু এই বাহিনী কখনোই বহিঃশত্রুর মোকাবেলা করতে পারবে না। একটা রাষ্ট্রের বাহিনীর যদি প্রস্তুতি এত দুর্বল হয়, আপনাকে আপনার শত্রু একজন সামরিক বাহিনীর সদস্য প্রতি মুহূর্তে মাথায় রাখতে হবে আমার পাশে শত্রু আছে। আপনি যেহেতু দেশের শপথ নিয়েছেন দেশের অপরাধকে দমন করা, দেশের বাইরের অপরাধকে দমন করার, আপনার শত্রু থাকবেই। আপনাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে। শত্রুর হাত ওঠার আগে আপনার পা উঠে যেতে হবে। আপনাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে। মেজর সিনহা সাহেব যদি ওনার গানটা পয়েন্ট করে ওসি প্রদীপের দিকে বেরোয় আসতেন, ওসি প্রদীপ কখনোই গুলি করার সাহস করতো না, কখনো করতো না। কারণ সে জানে দুটোই পিস্তল, দুটোই একই সময় গুলি ছুটতে কাটটা লাগবে, নোবডি নোজ, সেও মারা পড়তে পারে, ওসি প্রদীপও মারা পড়তে পারে। একজন সামরিক বাহিনীর সদস্যকে সেভাবেই ট্রেন করতে হবে, আমাদের প্রত্যেকটা সদস্যকে সেভাবে ট্রেন করতে হবে। এই দেশের জনগণ, আমরা এদেশে বসবাস করি, কিন্তু এরপরেও আপনার শত্রু তিনি তো আপনার সাথে সেভাবেই আপনাকে তো আঘাত করবে। আপনি অপ্রস্তুত থাকলেই আপনার শত্রু আঘাত করবে, সেটা এদেশের হোক দেশের বাইরের হোক। যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা এদেশের লোক না? এদেশের লোকগুলোকে আপনাকে ছেড়ে দিয়েছে? আপনাকে হত্যা করেনি? তো এই দেশের লোক বলেই আপনি সবার সাথে একদম ফ্যামিলি বিহেভিয়ার করবেন না, সেটা সম্ভব না। আপনি কর্কশ আচরণও করা যাবে না, দুর্ব্যবহারও করা যাবে না, অযথা কাউকে টর্চারও করা যাবে না, কিন্তু অপ্রস্তুত থাকাও যাবে না। আপনাকে ট্রিগারে হাত রেখেই সুন্দরভাবে কথা বলতে হবে। কোঅপারেট উইথ আস, আমাদের সাথে কোঅপারেট করুন, আমরা যা বলছি তা করুন। যদি সে কোঅপারেট করলো, না করলে আপনাকে আপনার অ্যাকশানে যেতে হবে। আপনি বাংলাদেশিদের সাথে একটা অপারেশনে আছেন, এই জন্য আপনি আপনার সামরিক বাহিনীর যে আপনার প্রফেশনালিজম, আই উইল নট সে ইটস অ্যাবাউট স্যালারি প্রফেশনালিজম, আমি বলবো আপনার আপনি ট্রেনিংয়ে যা শিখেছেন সেটা আপনাকে দেখাতে হবে।
আপনি ট্রেনিং অবশ্যই এটা শেখেননি, আপনাকে এটা শেখানো হয়নি শত্রুকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, শত্রুকে ফ্যামিলির লোকের মতো করে হ্যান্ডেল করতে হয়। নো, আই ডোন্ট থিঙ্ক সো। এটা পৃথিবীর কোনো সামরিক বাহিনীতে এই ট্রেনিং দেওয়া যেতে পারে না, আপনাকে দেয়নি। আপনার পরিবারের লোকের মতো করে আপনি কোনো ক্রিমিনালকে হ্যান্ডেল করতে পারবেন না। তাকে হ্যান্ডেল করতে হবে নির্দিষ্ট নিয়মে, তাকে নিউট্রালাইজ করতে হলে নির্দিষ্ট নিয়মেই আপনাকে করতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশের সহজ সরল দেশের মানুষ আমরা, এই দেশের সামরিক বাহিনীর লোকদের মধ্যেও অনেক সহজ সরলতা আছে, এটা বর্জন করুন। ভারত আপনাদেরকে ক্রাশ করে দেওয়ার পরিকল্পনায় আছে, ইন্ডিয়া আপনাদেরকে ক্রাশ করে দেওয়ার পরিকল্পনায় আছে। এই ধরনের অপ্রস্তুতি হলে চলবে না। আবেগ নিয়ে সামরিক বাহিনীর লোক থাকতে পারে না। আপনি আপনার আর আমার আবেগ থাকলে হবে না। আবেগ দিয়ে আর একটা লোককেও আপনারা নিউট্রালাইজ করবেন না। পার্বত্য চট্টগ্রামে আপনাদেরকে মারার জন্য উৎপেতে আছে ভারতের তৈরি করা সন্ত্রাসীরা। প্রত্যেকটা লোককে আপনি প্রিএমপ্টিভ মোডে থেকেই আপনি নিউট্রালাইজ করতে হবে। তাদের সাথে আপনাদের রুল অফ এঙ্গেজমেন্ট অবশ্যই প্রফেশনাল হতে হবে, যেটা আপনাকে ট্রেনিংয়ে শেখানো হয়েছে। ট্রিগারে আপনার আঙ্গুল থাকতে হবে, সেটা রাখার প্র্যাকটিস করতে হবে, যে আঙ্গুল থাকবে কিন্তু আঙ্গুল চাপ পড়বে না। খেয়াল রাখবেন, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ যদি আপনি মিস্টেক করেন, আপনি শেষ। যেমনটা গত রাতে হয়েছে, উনি ট্রিগারে হাত রাখলে ওই লোক ছুরি দিয়ে আক্রমণ করার সুযোগ পেত না। তর্কাতর্কি হচ্ছিল, হয়তো উনি অস্ত্রটা কাঁধে ঝুলিয়ে রেখেছিলেন, কথা বলছিলেন হাত ফ্রি রেখে, এর মধ্যেই হঠাৎ করে আক্রমণ করে বসছে। হয়তো একজনের সাথে কথা হচ্ছিল, আরেকজন আক্রমণ করে বসছে। এটা অপ্রস্তুতি। একজন সামরিক সদস্য অপ্রস্তুত থাকতে পারে না। যখন আপনার সাথে, আপনি মনে করবেন না যে আপনি প্রিএমপ্টিভ মুডে থাকলে তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হবে, এটা আপনি চিন্তা করতে পারেন না। প্রিএমপ্টিভ মুডে থাকলে তারা অ্যাগ্রেসিভ হবে না, আপনাকে প্রিএমপ্টিভ মুডেই থাকতে হবে। আপনাকে আপনার ট্রিগারে আঙ্গুল রাখতেই হবে। ট্রিগারে আঙ্গুল রেখেই তাদের সহিত আপনি ডিপ্লোম্যাটিক আলোচনা করবেন, শান্তির আলোচনা করবেন, যে বসুন, কথাবার্তা বলুন। দূরে অবস্থান করুন, 10 ফিট 15 ফিট দূরে বসে কথাবার্তা বলুন। গায়ের কাছে এসে আপনার নেগোসিয়েশনের দরকার হয় না। সৈনিকদের ধারে কাছে কাউকে আসতে দিবেন না, কথার সাথেই আপনার ধারে কাছে কেউ এসে দাঁড়িয়ে যাবে, সে এই সুযোগ দিবেন না। রুলস অফ এঙ্গেজমেন্ট জানুন। পশ্চিমা রাষ্ট্রের বাহিনীগুলো কীভাবে করে তাদের রুলস অফ এঙ্গেজমেন্টগুলো সিরিয়াসলি মানে, সেটা দেখুন। অত্যন্ত ধৈর্যের সহিত ঠান্ডা মাথায় সব কিছু কীভাবে ট্যাকেল করে। পৃথিবীর যত বড় ভালো ভালো আর্মিগুলো, ব্রিটিশ আর্মি কীভাবে তাদের অপোনেন্টের সাথে ফেস অফ করে, কীভাবে ইসরায়েলি আর্মি তাদের অপোনেন্টের সাথে ফেস অফ করে, সেই জিনিসগুলো দেখতে হবে। আপনি যখনই কোনো একটা অভিযানে যাবেন, আপনাকে মাথায় রাখতে হবে আমাকে সিরিয়াস হতে হবে। আমার একটু ভুলের কারণে আমি মারা পড়তে পারি, আমার একটু ভুলের কারণে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, আমার এন্টায়ার ব্যাটালিয়নকে ক্ষতিগ্রস্ত করতে পারি। এই জন্য এই জাতির লোক, এদেশে আর্মিকে শেখানো হয়নি যে তাদের শত্রুকে। বলা হয়েছে সবাই আমাদের বন্ধু, মিথ্যে কথা। সবাই আপনার বন্ধু বলে আপনি গত রাতে মারা গেলেন কেন? সবাই আপনার বন্ধু বলে ওসি প্রদীপ আপনাদেরকে মারার জন্য প্ল্যান করলো কীভাবে? ওসি প্রদীপ তো রর নিযুক্ত একটা কিলার। ওসি প্রদীপকে সেখানে এমপ্লয় করা হয়েছে, সেখানে তাকে পোস্টিং করিয়েছে। কেন করিয়েছে সেটা গবেষণা করুন। আমাদের বাহিনীকে আরও অনেক সিরিয়াস হতে হবে। আপনি দেশের মানুষের সাথে আত্মার সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক রাখবেন, কিন্তু আপনার প্রফেশনালিজম, আপনার ট্রেনিংকে মাথায় রেখে আপনাকে যা ট্রেনিং দেওয়া হয়েছে সবার সাথে ভালো ডিপ্লোম্যাটিক আলোচনা হবে। একটু দূরত্ব দাঁড়ান, 7 ফিট দূরে দাঁড়ান, 10 ফিট দূরে দাঁড়ান, দূরে দাঁড়িয়ে সুন্দরভাবে কথা বলুন। যখন কথা বলবেন তখনও আপনার ট্রিগারে আঙুলটা থাকতে হবে। আপনি জানেন না আপনার শত্রু কোন দিক থেকে কখন আসছে, আপনাকে বুঝতে হবে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে এনভায়রনমেন্টটা কী। ওখানে এনভায়রনমেন্টে 10 জন লোক ভালো আছে, একজন লোক খারাপ থাকতে পারে। পাশে থেকে দূরে থেকে একজন লোক খারাপ থাকতে পারে।
একজন স্নাইপার শুটার দূর থেকে আপনাদেরকে গুলি করতে পারে, এটা মাথায় রাখবেন। কারণ আপনার হাতে অস্ত্র আছে, আপনার শত্রুও অস্ত্র নিয়ে দূরে থেকে দাঁড়িয়ে আপনাকে গুলি করে দিতে পারে। আপনি যদি নিরস্ত্র হতেন এত কথা বলার দরকার হতো না। আপনি নিরস্ত্র হতেন, সিভিলিয়ান প্লেন ড্রেসে আছেন, এত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতো না। আল্লাহ আমাদের দেশের প্রতিরক্ষাকে সুদৃঢ় করার তৌফিক দান করুন। আমাদের সকলকে, প্রত্যেক নাগরিককে, সাধারণ মানুষকেও দেশের নিরাপত্তা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।